আজকে শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। পুকুর ঘাটে এসে দেখি শাশুড়ি হাঁড়ি পাতিল পরিষ্কার করছেন। আমি যখন শাশুড়িকে বললাম, মা আপনি কেন এগুলো পরিষ্কার করছেন, আমি তো একটু পরেই পরিষ্কার করতাম, শাশুড়ি রেগে গিয়ে পাতিলটা আছাড় মেরে বলল, আমার কপাল যে খুব ভালো, তাই শখে এই কাজ করতে এসেছি। ছেলেকে বিয়ে করানোর আগেও আমি এই সংসারে বান্দিগিরি করেছি, আর বিয়ে করানোর পরেও আমি এই সংসারে বান্দিগিরিই করে গেলাম। আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি তখন আরো রেগে গিয়ে বলল, আমার সামনে এইভাবে তালগাছের মতো দাঁড়িয়ে না থেকে যাও তো। আমি আর কিছু না বলে ওনার সামনে থেকে চলে গেলাম। বারান্দায় বসে আছি আর ভাবছি আমার অন্যায়টা কোথায়। শাশুড়ি সারাক্ষণ আমায় কেন জারির উপরে রাখেন, কোনো কাজ করতেও দিবে না, আবার আমি কাজ না করলেও বকা দিবে। একটু পরে দেখি শাশুড়ি হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে বারান্দায় রাখলো। আমায় বসে থাকতে দেখে ধমক দিয়ে বলল, বলি এইভাবে বকের মতন পা তুলে না বসে থেকে বাড়ির উঠানটা তো একটু ঝাড়ু দিতে পারতে। চোখ মেলে কি দেখা যায় না উঠান জুড়ে কত ময়লা পড়ে আছে। আমি ঝাড়ুটা হাতে নিয়ে বললাম, এক্ষুনি মা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। শাশুড়ি আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বলল, থাক, তোমার আর ঝাড়ু দিতে হবে না, তুমি ঝাড়ু দিলে তো আর উঠান পরিষ্কার হয় না। ঝাড়ু বরং আমিই দিচ্ছি। তুমি চুলাতে আগুন দাও, আমি একটু পরে এসে রান্না বসাবো। শাশুড়ির কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বললাম, মা এই রোজার সময় এত সকালে রান্না বসাবেন? বিকালের দিকে রান্না বসালেই হবে, তাহলে সন্ধ্যার পরেও ভাত গরম থাকবে। এখন ভাত রান্না করলে ভাত ঠান্ডা হয়ে যাবে। শাশুড়ি আমায় আবার একটি ঝাড়ি দিয়ে বললেন, তোমায় যা করতে বলেছি তুমি তাই করো, এত মাতব্বরি করতে হবে না তোমাকে। আর কিছু না বলে পাকা ঘরে চলে গেলাম। চুলাতে আগুন দেওয়ার চেষ্টা করলাম, আগুন জ্বালানোর এত বেশি চেষ্টা করছি কিন্তু আগুনেই জ্বালাতে পারছি না, শুধু ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে নিজের কপালে নিজে চাপড়ে বলল, কোন শখে যে মোড়ল বাড়ির মেয়েকে ঘরের বউ করে এনেছিলাম, আল্লাহই ভালো জানে। যে মেয়ে চুলায় আগুন পর্যন্ত ধরাতে পারে না, সেই মেয়ে কিনা আবার সংসার করে খাবে। যাও মেয়ে, তুমি ঘরে তোমার স্বামীর কাছেই যাও, আমি তো আছি বান্দিগিরি করার জন্য, আমিই বান্দিগিরি করে নিচ্ছি। শাশুড়ির কথাগুলা কেন জানি আর সহ্য করতেই পারছিলাম না, তাই রাগেই ওনার সামনে থেকেই চলে আসলাম। ঘরে যখন মনমরা হয়ে বসেছিলাম, তখন স্বামী এসে শার্টের বোতাম লাগাতে লাগাতে আমায় বলল, কি হলো, মন খারাপ করে বসে আছো কেন? আমি বললাম, আমি বুঝতে পারছি না আপনার মা কেন আমায় সারাক্ষণ বকাঝকা করে, আমায় কোনো কাজ করতে দিবে না, উনিই সব কাজ করবে, আবার নিজেই বলবে উনি নাকি এই সংসারে কাজের লোক, বান্দিগিরি করে। আমার স্বামী তখন হেসে বলল, আরে আমার মায়ের কথাই কিছু মনে করো না, মা এমনই একটু খিটখিটে মেজাজের, তবে আমার মায়ের মনটা খুব ভালো। আচ্ছা আমি একটু দরকারে বাজারে গেলাম, গরুগুলো না খেয়ে আছে, তুমি যদি পারো তাহলে গরুগুলোকে একটু খেতে দিও। কথাটা বলে স্বামী চলে গেল। আমি গরুগুলোকে খড় দিচ্ছিলাম, এমন সময় শাশুড়ি ছুটে এসে বলল, তুমি গরুকে খাওয়াচ্ছ কেন, ঘরের ভিতরে যে আরেকটা গরু আছে সে গরুটা কোথায়? শাশুড়ির কথা শুনে আমি কেন জানি হেসে দিলাম। শাশুড়ি যখন রাগী ঝুঁকে আমার দিকে তাকালো, তখন আমি আমতা আমতা করে বললাম, কি একটা দরকারেও উনি একটু বাজারে গেছেন, আমার বললো গরুগুলোকে খাবার দিতে। আমার কথা শুনে শাশুড়ি বিড়বিড় করে কি যেন একটা বলল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, রান্না হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও। শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, না মা আমি তো। শাশুড়ি আমায় থামিয়ে দিয়ে বলল, বিস্কুট খেয়ে দিন পার না করে ভাত খেয়ে নাও। আমি শাশুড়ি হলে কি হবে, আমিও তো মেয়ে মানুষ, আমি তো বুঝি সব। আর মেয়ে মানুষের প্রতি মাসেই যে সমস্যাটা হয় এটাই স্বাভাবিক, এই সময়ে উপাস রাখা যায় না, তোমার যেহেতু এই সমস্যাটা হয়েছে, এখন উপাস না করে আমার বয়ে রাখার রোজা রাখার অভিনয় করতে হবে না। যাও মা, তুমি খেয়ে নাও, আমি গরুগুলোকে খাওয়াচ্ছি। ঘরে এসে দেখি শাশুড়ি ভাত তরকারি বেড়ে রেখেছে। আমি ভাতের প্লেটটা হাতে নিয়ে যখন খেতে যাব, তখন উনি আমার শাশুড়ি আমার স্বামীকে সমানে বকে যাচ্ছেন, আমি শুনতে পাচ্ছি। আর বলছে, আমি এত শখ করে মোড়ল বাড়ির মেয়েকে বিয়ে করেই এনেছিলাম গরুকে ঘাস খাওয়ানোর জন্য, তুই কোন সাহসে ঘরের বউকে বলিস গরুকে ঘাস খাওয়ানোর কথা? তুই কি তোর বাপের মতো তোর বউকেও এই সংসারে বান্দিগিরি করাতে চাস? তোর বাপ তো সারা জীবন আমায় দিয়ে এই সংসারে বান্দিগিরি করিয়েছে, কিন্তু আমি বেঁচে থাকতে তুই তোর বউর সাথে এমন করতে পারবি না। তোর বাপ যা আমার সাথে করেছে, অনেক শখ করে ফুলের মতো মেয়েটাকে এবারের বউ করে এনেছি আমি। আমি শাশুড়ির কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম। আমার অজান্তেই আমার শাশুড়ি আমার কতটা ভালোবাসে, অথচ কিছুক্ষণ আগ পর্যন্ত আমি তার ভালোবাসাটা কি বুঝতে পারিনি। আমি শুধু ওনার খিটখিটে মেজাজটাই দেখেছি, মনের ভিতরে ভালোবাসাটা কখনোই বুঝতে পারিনি। পরের দিন ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি উঠান ঝাড়ু দিচ্ছেন। আমি তখন শাশুড়িকে বললাম, মা আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? আমি তো ঝাড়ু দিতাম। শাশুড়ি রেগে বলল, বান্দির কপাল নিয়ে জন্মাইছি তো, তাই বান্দিগিরিই করছি। শাশুড়ির কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম। শাশুড়ি আমার হাসি দেখে ঝাড়ু আছাড় মেরে ফেলে দিয়ে বারান্দায় বসে বলল, করলাম না এই সংসারের বান্দিগিরি, আমি উঠান ঝাড়ু দিচ্ছি আর মুসকি মুসকি হাসছি। শাশুড়ি বারান্দায় বসে বিড়বিড় করছে আর রাগে জ্বলছে। আমাদের সংসার জীবনে সব শাশুড়িরাই যে রিনা খানের মতো অত্যাচারী হয় তা কিন্তু না, কিছু কিছু শাশুড়ি মনিরা মিঠুর মতো খিটখিটে হয়েও খুবই মমতাময়ী হয়। যত সম্ভব এটা লিখেছেন ববি ইসমাইল সাদ্দাম হোসেন নামে একজন ভাই, হয়তোবা লিখেছেন। যাই হোক, আমি একটা পেজ থেকে পেয়েছিলাম, ভালো লেগেছে অনেক বেশি,
কারণ সত্যি বউ শাশুড়ির সংগ্রামটা অন্যরকম একটা সংগ্রাম। প্রত্যেকটা সংসারেই শাশুড়ি বউর মধ্যে একটু কথা কাটাকাটি হবে, ঝামেলা হবে। আর কথা কাটাকাটি ঝামেলাটা হওয়ারও অনেকগুলা কারণ আছে। একটা মানুষ 30-40 বছর কিংবা 25 বছর একটা সংসারকে সামলিয়ে তিল তিল করে নিজের শরীরে সমস্ত রক্তবিন্দু দিয়ে আগলে রাখে একটা সংসারকে, একটা ভাঙাচোরা ঘরকে সে সুন্দর করে একটা সংসারে পরিণত করে। সেই সংসারে আবার তৃতীয় একটা মেয়ে এসে কিন্তু ভাগ বসায়। সে মেয়েটাকে ভাগ দিতে, অংশীদারিত্ব করতে কিংবা সেই সংসারের শাশুড়ির জায়গাটা ছেড়ে দিতে একটু কষ্ট হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা শাশুড়ি বউ যদি এরকম চিন্তা ভাবনা নিয়েই সংসার করতে আসে যে হ্যাঁ, আমার শাশুড়িটার সংসার আমার হতে অনেক সময় লাগবে, আমার শাশুড়ির সংসার আমার নিজের হতে আমাকেও আবার শাশুড়ি হতে হবে, তাহলে হয়তো বা কোনো সংসারে অশান্তি হবে না। তবে দিন শেষে শাশুড়ি বউর সুন্দর সম্পর্ক চোখে লাগার মতো, ভালো লাগার মতো, শান্তি লাগার মতো। পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে এসে যখন ঘরে দেখে যে বউ শাশুড়ির বন্ডিংটা অনেক সুন্দর, বা মায়ের সাথে